বেলা বলল, হলেও হতে পারে, কিন্তু আমার টেনশন হলো মেইন দরজা বন্ধ, আর একটু আগে সারা ঘর ঝাড়ু দিয়েছি, কোথাও কাউকে দেখতে পাইনি। তাহলে তোমার রুমে কি আসবে, আর কে তোমাকে জড়িয়ে ধরবে? আমি বুঝতে পারছি না, তাহলে কি আমাদের বাসায় জিন ভূতের আছর পড়লো নাকি? এমন সময় সালেহা বেগম রুমের ভিতর প্রবেশ করলো। অপুর পাশে দাঁড়িয়ে বলল, আমারও মাথায় কাজ করছে না। ইভা, এই আংটিটা তো বিছানার উপর পেলাম, এটা কি তোর? না না, ও আংটি আমার না। অপু আংটিটার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে মনে মনে বলল, এত দামি স্বর্ণের আংটি ইভার বিছানার উপর আসলো কোথা থেকে? কমপক্ষে 4 আনা হবে। এত দামি আংটিটা কার? সালেহা বেগম বলল, আমার মাথায় তো কোনো কাজ করছে না। এই আংটিটা যদি তোর না হয় তাহলে তো বিছানায় আসলো কোথা থেকে? আমি জানি না মা। অপু চিলের মতো ছো মেরে মায়ের হাত থেকে আংটিটা টান দিয়ে হাতে নিয়ে বলল, আংটি এখন যার কাছে আছে সেই আংটির মালিক। কথা না বাড়িয়ে বাসার চারিপাশে খোঁজো, দেখো বাসার মধ্যে কেউ লুকিয়ে আছে কিনা। আমি স্বর্ণকারের দোকান থেকে আংটিটা পরীক্ষা করে নিয়ে আসি, এটা স্বর্ণ নাকি ইমিটেশন। বলে কেউ কিছু বলার আগে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সালেহা বেগম পেছন থেকে কয়েকবার ডাক দিল, কিন্তু শুনলো না। সালেহা বেগম এবার রাগান্বিত হয়ে বলল, দেখলে বৌমা, অপু এটা কোনো কাজ করলো? আমি টেনশনে পড়েছি, আরো আংটি পরীক্ষা করতে গেছে। ইভা বলল, মা আমার খুব ভয় করছে। বেলা বলল, আম্মা আপনি একটু ওর পাশে বসুন। আর ইভা, তুমি ভয় পেও না, আমি সারা বাসা খুঁজে দেখি। বলেই বেলা রুম থেকে বের হয়ে গেল। সালেহা বেগম ইভার পাশে বসলো, কিন্তু এখনো তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই আংটিটা কোথা থেকে আসলো? অপু মেইন দরজার সামনে আসলো, আংটিটা নিয়ে নাড়াচাড়া করতে করতে মনে মনে বলল, হাতে নিয়ে কেন বাসা থেকে বের হচ্ছি? এটা তো আমার আঙ্গুলে পড়তে পারে। মুচকি একটা হাসি দিয়ে আংটিটা আঙ্গুলে প্রবেশ করতেই অপুর সারা শরীরে জমে। এই ছেলে, তোমার কাছে আমি কি জিজ্ঞাসা করেছি? তুমি কি আর আমাদের বাসার মধ্যে প্রবেশ করলে কিভাবে? সুমন কাঁপা কাঁপা করে বলল, প্লিজ আপনি একটু ঋতুকে দেখে দিন, আমি ওর সাথে একটু কথা বলবো। আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঋতু দরজা বন্ধ করে দিল, তুমি এসে দরজা ধাক্কা দিচ্ছ, এর মানে কি? আপনি ঋতুকে দরজা খুলতে বলুন, আমি ওর সাথে কিছু কথা বলে চলে যাবো। রানীবালা ঋতু ঋতু বলে ডাক দিয়ে দরজা ধাক্কা দিলে ঋতু দরজা খুলে দিল। ঋতুবালা রুমের ভেতর প্রবেশ করলো। সুমন সামনে এসে দাঁড়াতে ঋতু কিছুটা উত্তেজিত হয়ে বলল, একদম সিন ক্রিয়েট করবে না, এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাও। কোনো প্রকার সিন ক্রিয়েট করবো না, শুধু তুমি আমাকে এটা বলো, আমি মুসলিম, সেজন্য তুমি আমার সাথে ভালোবাসার সম্পর্কটা ছিন্ন করবে? ঋতু, আমি তো জানতাম না তুমি হিন্দু। রানীবালা পাশে এসে দাঁড়িয়ে বলল, তার মানে ঋতু তুই ছেলেটাকে ভালোবাসিস? আমি এখন ওকে ভালোবাসি না, তুমি মুখে বললে হবে না। তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো, তোমার মুখ বলছে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার মাকে রেখে বুঝতে পেরেছি, শুধু তোমার আমার ধর্ম আলাদা বলে তুমি আমার সাথে দূরত্ব সৃষ্টি করেছো। যেটা সম্ভব না সেটা নিয়ে আমি আর সামনে এগোতে চাই না। তুমি যখন বুঝতে পেরেছো তখন তুমি আসতে পারো। রানীবালা বলল, তোমাদের সম্পর্কটা কতদিনের? ঋতু বলল, 4 মাস। এই 4 মাসে কি তোমরা একবারও বুঝতে পারোনি তোমাদের ধর্ম আলাদা? সুমন বলল, আমি বুঝতে পারিনি, আর এখনো বুঝতে চাই না। রানীবালা বলল, অবুঝের মতো কথা বলো না, ঋতুকে তুমি ভুলে যাও। তোমার সাথে ওর সম্পর্কটা রাখা সম্ভব না। কেন সম্ভব নয়? আমিও মানুষ, ও মানুষ, তাহলে কেন সম্ভব নয়? ঋতু বলল, সুমন এত প্রশ্ন করো না, চুপচাপ বাসা থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু তোমার বিপদ হবে। আমি শত বিপদ মাথা পেতে নিতে পারবো, কিন্তু ধর্মের দোহাই দিয়ে তুমি আমাকে পর করবে, আমার ভালোবাসাকে অস্বীকার করবে, তা আমি মানতে পারবো না। এবার ঋতু কিছুটা উত্তেজিত হয়ে, এটা নিশ্চয়ই ইয়ার্কি করার সময় নয়, দেখুন আমাকে রাগাবেন না। তার উত্তরে ছেলের মা ইশারা বেগম ঠোঁটে হালকা হাসি টেনে বললেন, দেখুন ইসা সাহেব, আমার ছেলের জন্য আমরা সুন্দরী পরিপাটি মেয়ে খুঁজছি। তা আমার মেয়ে বুঝি সুন্দরী নয়? আপনার বড় মেয়ের গায়ের রংটা ফর্সা, কিন্তু শরীরটা বড্ড ভারী। আমার ছেলে একজন ডাক্তার, বড় বড় লোকের সাথে উঠা বসা। তার পাশে আপনার বড় মেয়েকে কেমন লাগবে ভেবে দেখুন, কিছু মনে করবেন না। ছবিতে দেখে আমরা ওরকম বুঝতে পারিনি। আমি মানছি আপনি যথেষ্ট সুন্দরী, রূপবতী, কিন্তু আমার সবসময় আপনার বোনের মতো স্লিম ফিগারের একজন মেয়ে পছন্দ ছিল। আমি যদি এই পরিবারে বিয়ে করি তাহলে ওকেই করবো। হ্যাঁ, এটা মানতে হবে। আপনার বড় মেয়ের ফেস কাট খুব সুন্দর, কিন্তু ওই যে তার ওয়েটটা একটু বেশি, যার কারণে তার সৌন্দর্য ঢাকা পড়ে গেছে। তাদের কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল সিমরানের বুকে। তার কান ঝাঁঝা করছে, ঠোঁট টিকটিক করে কাঁপছে, বুক জ্বলছে। এতক্ষণ সে মাথা নিচু করে বসেছিল, চোখ তুলে তাকালো সামনে বসা ভদ্র মহিলার দিকে, যে তখন নিজের ছেলের সাথে ফিসফিস করতে ব্যস্ত। ঠিক আছে, আপনাদের যখন আমার বোন কাজলকে পছন্দ, ওর সাথে না হয় ছেলেকে বিয়ে দিবেন। বাবা, আমার কোনো আপত্তি নেই, কাজল আমার ছোট বোন। তাছাড়া একদিন ওকেও বসে যে শ্বশুর বাড়িতে যেতে হবে। আমার আগে না হয় আমার বোনটাকে বিদায় করলাম, তুমি সব ব্যবস্থা করো, কাজলের বিয়ে দেবো আগে।